ফাস্ট ট্র্যাক কোর্ট হওয়ার দরকার। বারবার আমরা বলছি দ্রুত যারা অন্যায় করছে, যাদেরকে চিহ্নিত করা হচ্ছে অভিযুক্ত, তাদের বিরুদ্ধে মামলা শেষ করা হোক। অপদার্থ সিবিআই 90 দিনের মধ্যে চার্জশিট না দেওয়ার ফলে দুজন জামিন পেয়ে গেল। যে দুজনকে গ্রেফতার করেছিল তাদের নামে অভিযোগ ছিল তারা লার্জার কনস্পিরেন্সির সাথে তারা যুক্ত, তাহলে তাদেরকে কেন চার্জশিট দিল না? এর মধ্যে একাধিক কারণ থাকতে পারে। আমার যে 3টে কারণ সামনে এসছে, একটা হচ্ছে অর্থের বিনিময়ে। সিবিআইয়ের আধিকর্তারা যারা ছিলেন তারা হয়তো টাকা পয়সা নিয়ে চুপ করে গিয়েছেন, যত সময় চার্জশিট দেয়নি, ফলে নিয়ম অনুসারে 10 বছরের ঊর্ধ্বে সাজা হতে পারে। এই ধরনের মামলা 90 দিনের মধ্যে না জমা করতে পারলে তারা জামিন পেয়ে যাবে। হতে পারে প্রশাসনিক বোঝাপড়াটা কীভাবে, যে প্রশাসনিক লেভেল থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং, কিছু একটা বিনিময় হতে পারে। 3 নম্বর যেটা হচ্ছে রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। কেন্দ্রের রাজ্যের একটা বাইনারি বারবার আমরা বলে আসছি, এটাও হতে পারে যে আমি পার্লামেন্টে আদানি ইস্যুতে কথা বলবো না, তুমি আমার একে জামিনগুলো দিয়ে দাও, এটাও হতে পারে। কি আমার তো মনে হয় এখন তদন্ত করা দরকার, কোর্ট মনিটরিং তদন্ত করা দরকার। ওই আরজিকর কাণ্ডের যারা তদন্তকারী সিবিআই অফিসার ছিল তাদের অগ্রগতি নিয়ে। আচ্ছা, ভারতবর্ষের যে জুডিশিয়াল ব্যবস্থা আছে, প্রত্যেক নাগরিকের জুডিশিয়ালের যে ধাপ আছে সেগুলোকে ইউজ করা। আমরা সূত্র মারফত খবর পেলাম, সত্যি খবর পেলাম যে জয়নগরের যে আসামিটাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছে, সেই জায়গার কিছু মানুষ তাদেরকে বলছে যে এই রায়টাকে মেনে নিতে হবে, মেনে নিয়ে আপনার ছেলেকে যা শাস্তি দিয়েছে সেটাকে মেনে নেন, নতুবা আপনারা এলাকায় থাকতে পারবেন। তারা এলাকা ছাড়া, বাড়ি ছাড়া না, এই ধরনের যদি কেউ বলে সম্পূর্ণ অন্যায় অনৈতিক কথা বলেছে। প্রত্যেকের রাইট আছে সে তাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার। যখন ঘটনা ঘটেছিল আমাদেরই নাবালিকা বোনের সাথে ধর্ষণ করে খুন করেছে, আমরাও ছুটে গিয়েছিলাম, সর্বপ্রথম গিয়ে প্রতিবাদ করেছি এবং দোষীর শাস্তির দাবি করেছি। আজকেও বলছি, আমার নাবালিকা বোনটার সাথে যে অন্যায় করেছে, ধর্ষণ করে খুন করেছে, তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক। তা বলে এটা নয় আত্মপক্ষ সমর্থন করার কোনো জায়গা তাকে দেওয়া হবে না। আপনারা জানেন কি জানেন না, আমি জানিয়ে দিতে চাই, ভারতবর্ষের আইনে কোনো মানুষ বিনা অ্যাডভোকেটে সে হয় না। এই কদিন আগে দেখলেন না, কাশ্মীর থেকে নাকি এসেছিল এখানে ক্যানিংয়ে, শওকত মোল্লার বাড়ির আশপাশে কোথাও, এখানে যে কোনো একটা জায়গা হবে, শওকত মোল্লা সাহেবের বাড়ির কাছাকাছি কোথাও জায়গা থেকে পেয়েছে। ওই জাভেদের কিন্তু অ্যাডভোকেট আবার স্টেটের পক্ষ থেকে দাঁড়িয়েছিল, একজন অ্যাডভোকেট থাকবেই, তো বিনা অ্যাডভোকেটে কি হবে না। এবার হচ্ছে কুলতলি ঘটনা, সে যদি চায় সে জজ কোর্টে গিয়ে করতে পারে। তার যদি জজ কোর্টে এই প্রভিশন আছে, আমার প্রত্যেকের সবাইয়ের, যদি মনে হয় যে সেশন কোর্ট যে রায়টা দিয়েছে আমার বিপক্ষে গিয়েছে, এটা আমার মনোপুত নয়, তাহলে আমি কি করতে পারি, জজ কোর্টে গিয়ে করতে পারি। জজ কোর্টেরটা যদি আমার না ভালো লাগে, আমি কি করতে পারি, সিঙ্গেল বেঞ্চ, ডাবল বেঞ্চ হাইকোর্ট, সেখান থেকে আমি সুপ্রিম কোর্টে যেতে পারি। এত প্রভিশন আছে। এই ক্ষেত্রে আপনি যেটা বলছেন ঘর ছাড়া হানছেন, আমি তো এইগুলো জানি না, যে তাদেরকে মিডিয়ায় মুখ খোলা দরকার। কারণ আমি এটা বলতে পারি, বিনা বিচারে কেউ মরুক এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, দেশের আইন নয়। ছেলে দোষ শাস্তি করে থাকলে সর্বোচ্চ শাস্তি পাক, এর দাবি আমি তুলে ওখানে চিৎকার করেছি, আজকেও চিৎকার করছি। আমার নাবালিকা মনটাকে যে খুন করে ধর্ষণ করেছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কিন্তু যদি আপনি যে কথা বলছেন এই ধরনের হয়ে থাকে, এটা সুস্থ সমাজে গণতন্ত্র প্রেমী মানুষ হিসাবে এটাকেও আমি বলবো অন্যায় হচ্ছে। ওই যখনই ওর কাগজ যে হয়ে বারাইপুরে যে ওর আসামির যে উকিলটা লড়েছিল, তার কাছে যখন আসামির বাবা মা কাগজ চাইতে গিয়েছে, বলছে মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে কাগজটা দেওয়া হবে না। খুব কষ্ট করে 20 দিন 25 দিনের পরে গতকাল 1600 পাতার কাগজ তিনি হাইকোর্টে জমা। দেখুন, আমার মনে হয় সে অ্যাডভোকেট অসত্য কথা বলছেন। এই মুখ্যমন্ত্রী এই ধরনের নির্দেশ দিতে পারেন না। একজন এই পদে থাকা এই ধরনের নির্দেশ কোনোদিন দিতে পারে না, যোকে কাগজ দেবে না। আর যদি কাগজ এখন তো পেয়ে গেছে, যদি না কাগজ পেত তাহলে বারে লিখিত অভিযোগ দায়ের করলে বারের যিনি সভাপতি সেক্রেটারি যিনি আছেন তার মাধ্যমে দিয়ে কাগজটা পাওয়া যাবে। আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে আমাদের সবার কাজ আমরা এখন শুরু করব। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্য কমিটির অন্যতম নেতৃত্ব নাসিরউদ্দিন মীর সাহেব। আমি তাকে মঞ্চে ডেকে নেব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দক্ষিণ 24 পরগনা জেলার
নেতৃত্ব এবং আমাদের এখানকার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের জয়ী প্রার্থী রাইনুর হক, আমি তাকে মঞ্চে ডেকে নেব। মঞ্চে আমি ডেকে নেব সোনারপুর দক্ষিণ বিধানসভার নেতৃত্ব বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট রাহুল দাস, তাকে আমি মঞ্চে ডেকে নেব। আমাদের অন্যান্য বক্তারা এবং বিশিষ্ট অতিথিরা তারা আসছেন এবং আর অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের সভার আমাদের প্রধান বক্তা আমাদের দলের চেয়ারম্যান ভাঙড় বিধানসভার মাননীয় বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী সাহেব উপস্থিত হবেন। আমরা আমাদের সবার কাজ এখন শুরু করব এবং সবার প্রথমেই আমি আজকের সভার উদ্বোধনী বক্তব্য রাখবার জন্য আমি অনুরোধ করব আমাদের রাজ্য কমিটির নেতৃত্ব ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য অফিস সেক্রেটারি জনাব নাসিরুদ্দিন মীর সাহেবকে আমি আহ্বান করব আজকের সবার উদ্বোধনী বক্তব্য রাখবার জন্য। সোনারপুর হ্যালো চেক ঠিক আছে। হ্যালো, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উদ্যোগে যে জনসভার আয়োজন করা হয়েছে, আমি আয়োজকদের প্রথমেই ধন্যবাদ জ্ঞাপন করছি। সঞ্চালক অনির্বাণ তলাপত্র মহাশয় এবং মঞ্চে রয়েছেন আপনাদের জেলা পরিষদ জয়ী সদস্য আমাদের যুব নেতা রাইনুর রয়েছেন এবং সঙ্গে অ্যাডভোকেট সাহেব রয়েছেন এবং আমার সামনে উপবিষ্ট সাংবাদিক বন্ধুগণ এবং আমাদের কর্মী সমর্থক যারা আছেন, আন্তরিক এই শুভ সন্ধ্যা জানিয়ে দু চার কথা বলবো। আজকে যে বিষয়ে এই সভা, এটা কোনো ছোটোখাটো বিষয় কিন্তু নয়। যে গুরুত্বপূর্ণ দু তিনটে বিষয়ে মঞ্চের স্টেজের ব্যানারে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছোটোখাটো বিষয় নয়। এটা একটা দুটো ব্যক্তির বিষয় নয়, এটা কোটি কোটি মানুষের, ভারতবাসীর অস্তিত্ব